আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি রাতের সংবাদে। আপনাদের সাথে আছি আমি ফারজানা তানি। 15 জানুয়ারির মধ্যে হচ্ছে না জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র, জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। আর প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন ফেব্রুয়ারির মাসের মধ্যে সবার হাতে তুলে দেওয়া হবে নতুন বই। বিকেলে রাজধানীতে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে তারা এসব কথা বলেন। এ সময় মাহফুজ আলম বলেন, জাতীয় নির্বাচনের সময় বলা হয়নি, তবে জনভোগান্তি কমাতে আগে স্থানীয় নির্বাচনের কথা ভাবা হচ্ছে। আরও জানাচ্ছেন এআর বাদল। জুলাই গণ অভ্যুত্থানের স্বীকৃতির অংশ হিসেবে 31 ডিসেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে কর্মসূচি পালন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সহ ছাত্র জনতা। কর্মসূচির নাম দেয়া হয় মার্চ ফর ইউনিটি। 15 জানুয়ারির মধ্যে গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র দেওয়ার দাবি থাকলেও তার সম্ভব না হওয়ায় সংবাদ সম্মেলন করে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বলেন, সবার সাথে আলোচনা করে দ্রুত তারিখ জানানো হবে। শিক্ষার্থীদের দাবি 15 জানুয়ারি ছিল, কিন্তু সরকার যে জায়গাটি চাচ্ছে যে সবার সাথে যেহেতু কথা বলতে হবে, কিছু সময় বৃদ্ধি হতে পারে, কিন্তু এটা দেরি হবে না। কিভাবে এই ঘোষণাপত্র প্রকাশিত হবে অথবা ঘোষিত হবে সেই সম্বন্ধে সরকার আগামী সপ্তাহের মধ্যেই সবার সাথে পরামর্শের ভিত্তিতে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্তটি জানাবে। তিনি বলেন, কোনো মাজার, সুফি সাধক বা গানের অনুষ্ঠানে হামলা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আরো বলেন, আগে স্থানীয় সরকার নির্বাচন হলেও জাতীয় নির্বাচন সংস্কার সাপেক্ষ। কিন্তু নির্বাচন বিষয়টা তো এরকম না যে আমরা আগামী মাসে দিয়ে দিচ্ছি বা 3 মাস পরে দিয়ে দিচ্ছি। আমরা কিন্তু কোনো সময়সীমা বলিনি। লোকাল গভর্নমেন্ট ইলেকশন হলে আমরা জনগণের কাছে নাগরিক সেবাগুলো দ্রুত পৌঁছে দিতে পারবো। প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, বই ছাপাতে যে বাধা ছিল তা দূর করা হয়েছে। 2026 সাল থেকে বছরের প্রথম দিনেই সবাই বই হাতে পাবে। পাঠ্যপুস্তক আগামী মাসের মধ্যে সবাই হাতে পাবেন, সবার হাতে। এআর বাদল, আরটিভি, ঢাকা। স্বৈরাচারী শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর গণ অভ্যুত্থানকারীদের ঐক্যে ফাটল ধরেছে। এতে ক্ষমতায় টিকে থাকার অসুস্থ প্রতিযোগিতা সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বিভক্তির রাজনীতি পরিহার করে দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন মির্জা ফখরুল। তিনি আরও বলেন, নির্বাচিত সরকার ছাড়া সংস্কার গ্রহণযোগ্যতা পাবে না। খান আলামিনের রিপোর্টে থাকছে বিস্তারিত। 2018 সালে আওয়ামী লীগ সরকার কর্তৃক বাজেয়াপ্ত রাজবন্দির জবানবন্দি বইয়ের মোড়ক উন্মোচন করা হয় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গণ অভ্যুত্থানে যে ঐক্য তৈরি হয়েছিল স্বৈরাচার শেখ হাসিনা পালানোর পর তাতে ফাটল ধরেছে। ক্ষমতায় থাকার জন্য নতুন করে অশুভ প্রতিযোগিতা শুরু হয়েছে। হাসিনা চলে যাওয়ার পর থেকে, পালানোর পর থেকে আমরা কেন জানি না নিজেদেরকে আবার সেই পুরো বিশ্বাস ফিরিয়ে আনতে পারছি না, ঐক্যের জায়গাটাতে থাকতে পারছি না। অসুস্থ একটা প্রতিযোগিতা শুরু হয়েছে ক্ষমতায় টিকে থাকবার জন্য। নির্বাচিত সরকার ছাড়া সংস্কার গ্রহণযোগ্যতা পাবে না বলেও মন্তব্য করেন তিনি। সংস্কারটার যে পেছনে যে শক্তিটা লাগবে সেটা হচ্ছে একটা নির্বাচিত পার্লামেন্ট, নির্বাচিত সরকার। এটা ছাড়া সংস্কারকে কখনো আপনার লেজিটিমেসি দিতে পারবো না আমরা। এদিকে জনগণের ওপর কর চাপিয়ে দিয়ে জনসমর্থন হারাচ্ছে অন্তর্বর্তী সরকার, এমন মন্তব্য করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ঢাকার দোহারে জয়পাড়া কলেজে নবীনবরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন। জনগণ যদি শুধু করের উপর কর দিয়ে বিরাট একটা করের পাহাড় যদি তার ঘাড়ে বসে, তাহলে তো আপনাদের প্রতি যে আজকে সমর্থন, সেই সমর্থন তো থাকবে না। অন্যদিকে দীর্ঘ 15 বছর পর দেশে ফেরা স্বেচ্ছাসেবক দলের আন্তর্জাতিক সম্পাদক নাসির আহমেদ শাহিন ও সেলিম হোসেনকে সঙ্গে নিয়ে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স বলেন, প্রতিবেশী দেশের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় দেশের সার্বভৌমত্ব নিয়ে ষড়যন্ত্র করছে পলাতক স্বৈরাচার। যারা পালিয়ে গেছেন শেখ হাসিনা এবং অন্যান্যরা, তাদেরকে সেখানে আশ্রয় দিয়েছে। আশ্রয় দিয়ে তারা সেখানে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ষড়যন্ত্র করার সুযোগ পাচ্ছে। এই বিষয়ে আমরা বাংলাদেশের জনগণ অত্যন্ত ক্ষুব্ধ। চাঁপাইনবাবগঞ্জ ইস্যুতে সরকারকে কঠোর প্রতিবাদ জানানোর আহ্বান জানান তিনি। খান আলামিন, আরটিভি, ঢাকা। 16 বছরে 2276 জনকে ক্রসফায়ারে হত্যা ও 153 জনকে গুমের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনে 2টি অভিযোগ দায়ের করেছে বিএনপি।
হত্যা ও গুমের জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের নেতাকর্মী ও আইনশৃঙ্খলা বাহিনীর কিছু সদস্যের বিরুদ্ধে অভিযোগ আনা হয়। আরও জানাচ্ছেন অধরা ইয়াসমিন। ভোটারবিহীন আওয়ামী লীগ সরকার ও আইন শৃঙ্খলা বাহিনীর কিছু সদস্যদের দ্বারা বিএনপিকে ধ্বংস করতেই দলটির নেতাকর্মী ও সমর্থকদের গুম ও হত্যা করা হয়। এমন অভিযোগে প্রথমবারের মতো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দ্বারস্থ হয় বিএনপি। বৃহস্পতিবার সকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে অভিযোগটি দায়ের করেন দলটির মামলা, গুম, খুন ও তথ্য সংরক্ষণ সমন্বয়ক মোহাম্মদ সালাউদ্দিন খান। অবৈধ সরকার এই যে আমাদের বিএনপিকে নির্মূল নিশ্চিহ্ন করার জন্য, দলের নেতাকর্মীদেরকে নেতাশূন্য করার জন্য, কর্মীদেরকে গুম করে অপহরণ করে এ পর্যন্ত আমাদের প্রাপ্ত তথ্য অনুযায়ী 2276 জনকে আওয়ামী লীগের সন্ত্রাসীরা এবং কিছু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ক্রসফায়ারের নামে হত্যা করেছে। 2008 থেকে 2024-এর 5ই আগস্ট পর্যন্ত এসব ঘটনার জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করা হয়। যে সংশ্লিষ্ট থানায় যিনি দায়িত্বরত পুলিশ অফিসার ছিলেন, ওখানে যে পুলিশ সুপার ছিলেন এবং ওই টিমে যারা ছিলেন, আমরা তাদেরকে এখানে আসামি হিসেবে দিয়েছি। আসামির সংখ্যাটা আমরা অজানা রেখেছি। এটা আমরা তদন্ত সাপেক্ষে এটা বের হয়ে আসবে যে আমরা কতজন ওই ঘটনার সাথে জড়িত ছিল। প্রধান আসামি শেখ হাসিনা। আসামি হিসেবে আওয়ামী লীগের নীতি নির্ধারক ও আইন শৃঙ্খলা বাহিনীর কিছু সদস্যের নাম উল্লেখ করা হয়। অধরা ইয়াসমিন, RTV, ঢাকা। পাসপোর্ট বাতিল হলে ভিসার মেয়াদ বাড়ানো যায় না। ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাল পাসপোর্ট বাতিল প্রসঙ্গে একথা বলেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম। বিকেলে সাপ্তাহিক ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি আরও বলেন, শেখ হাসিনাকে ফেরত চেয়ে পাঠানো চিঠির উত্তরের অপেক্ষায় রয়েছে বাংলাদেশ সরকার। এ সময় বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা জটিলতা নিয়ে রফিকুল আলম বলেন, লোকবল সংকটের কারণে এমনটা হচ্ছে বলে ভারতীয় হাইকমিশন থেকে জানানো হয়েছে। এই বৈঠকে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে দ্বিপাক্ষিক আমাদের অনুরোধ জানিয়েছি, আমরা ফেরত চেয়েছি, আমরা ভারতের উত্তরের জন্য অপেক্ষা করব। এর মাঝখানে কি হবে বা এটার কূটনৈতিক রীতিনীতি কি, এটা মানে আপনাদের জন্য ওপেন ফর ইন্টারপ্রিটেশন। লন্ডন ক্লিনিকে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষার রিপোর্টের জন্য অপেক্ষা করছেন তার ব্যক্তিগত চিকিৎসকরা। ফলাফল পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন ডাক্তার জাহিদ হোসেন। কর্মীদের হাসপাতালের সামনে ভিড় না করার আহ্বান যুক্তরাজ্য বিএনপির। অধ্যাপক প্যাট্রিক কেনেডির তত্ত্বাবধানে চলছে বেগম জিয়ার চিকিৎসা। শাশুড়ি খালেদা জিয়ার জন্য বাসা থেকে খাবার রান্না করে নিয়ে যান পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান। মায়দুর রহমান রুবেল জানাচ্ছেন বিস্তারিত। লন্ডন ক্লিনিকে চিকিৎসা শুরু হয়েছে সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার। লিভার বিশেষজ্ঞ অধ্যাপক জন প্যাট্রিক কেনেডি যা তত্ত্বাবধান করছেন। বুধবার লন্ডন ক্লিনিকে ভর্তির পর খালেদা জিয়ার বাংলাদেশের চিকিৎসকদের সাথে বৈঠক করেন যুক্তরাজ্যের চিকিৎসকরা। স্বাস্থ্য তথ্য জেনে গতকালই শুরু হয় পরীক্ষা নিরীক্ষা। খালেদা জিয়ার স্বাস্থ্য ঝুঁকি না বাড়াতে কর্মীদের নির্দেশনা দিয়েছেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি। মাকে নিয়ে উনি চিকিৎসার জন্য উনি ব্যস্ত রয়েছেন। হসপিটালের সামনে অযথা ঘোরাঘুরি না করলে ভালো হয়। ওনাকে এখন দেখাও ঠিক হবে না, বিকজ অনেক সময় বাইরের থেকে যে যদি আপনার কাছ থেকে অনেক ভাইরাস চলে যেতে পারে। উনি সুস্থ হলে ইনশাআল্লাহ কমিউনিটি এবং সাংবাদিকদেরকে নিয়ে একটা অনুষ্ঠান করব যেটাতে আপনারা থাকতে পারবেন। খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষার কিছু ফলাফল আজ পাওয়া যাবে বলে জানান সফরে থাকা খালেদা জিয়ার উপদেষ্টা ডক্টর এনামুল হক চৌধুরী। আজকে মেডিকেল রিপোর্টগুলি কালেকশন করা হবে। মেডিকেল রিপোর্টগুলি শেষ করার পরে মেডিকেল বোর্ড স্বাভাবিকভাবে তৈরি করার জন্য প্রস্তুতি নেওয়া হবে। আজকে হবে প্রস্তুতির কার্যক্রম। চিকিৎসকের পরামর্শে বাসা থেকে খাবার তৈরি করে হাসপাতালে নিয়ে গেছেন পুত্রবধূ ডক্টর জুবাইদা রহমান। সাথে আছেন তারেক রহমান সহ পরিবারের সদস্যরা। হসপিটালে ডেড ফ্যামিলির সাথে থাকবেন, বাসা থেকে রান্না বাড়া করে দেওয়া হচ্ছে। এরপরে ফ্যামিলিরা আসবে, একটা সাইকোলজিক্যাল ভাবে ওনাকে বুস্ট আপ করে ওইটাকে চিকিৎসার জন্য কমফোর্ট জোনটাকে তৈরি করা প্রয়োজন আছে। দীর্ঘদিন ধরে অসুস্থ খালেদা জিয়া বাংলাদেশে এভারকেয়ার হাসপাতালে অন্তত 15 বার ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। লিভার সিরোসিস, হৃদরোগ, ফুসফুস, আর্থাইটিস, কিডনি, ডায়াবেটিস সহ নানা জটিলতায় ভুগছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।
মাইদুর রহমান রুবেল, RTV, ঢাকা। এই মুহূর্তে লন্ডন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সারওয়ার হোসেন। সারওয়ার, বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষার ফলাফল আজকে পাওয়ার কথা রয়েছে, কখন নাগাদ সেটি পাওয়া যেতে পারে এবং তার স্বাস্থ্যের ব্যাপারে সর্বশেষ কি আপডেট রয়েছে? ধন্যবাদ। আমি এখন আছি লন্ডনে যে ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, তার সামনে আছি এবং এখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে তিনি চিকিৎসা নিচ্ছেন এবং এখানে কিছুক্ষণ আগে প্রবেশ করেছেন তার বড় ছেলে তারেক রহমান এবং স্ত্রী জুবাইদা রহমান। তারা সারা রাত সেখানে ছিলেন, কিন্তু আবার পরে বাসায় যান এবং কিছুক্ষণ আগে খাবার নিয়ে তারা সেখানে প্রবেশ করেছেন এবং এখানে ডাক্তারদের, আপনি যেটা বলছিলেন যে প্যাট্রিক কেনেডির তত্ত্বাবধানে তিনি চিকিৎসা নিচ্ছেন, বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে এবং পরীক্ষা নিরীক্ষা শেষ হলে তারপর কোন কোন রোগের চিকিৎসা করতে হবে সেই ডাক্তারদের সমন্বয়ে, বিশেষজ্ঞ ডাক্তারদের সমন্বয়ে মেডিকেল বোর্ড গঠন করা হবে, সেটি আমরা জেনেছি। এর পাশাপাশি আরেকটি বিষয় যেটি জানাতে চাই, এখানে কয়েকজন নেতাকর্মী আছেন, তাদের সাথে আমি একটু জানতে চাইবো তারা কেন এসেছেন। আমার সাথে আছেন বিএনপি নেতা মেজবাহ জাহান সোহেল ভাই। সোহেল ভাই, কি অবস্থা জানেন আপনি? আমরা আসলে এখানে আসছি, কিছুক্ষণ পরে আমাদের ডাক্তার জাহেদ সাহেব ব্রিফিং করবেন আপনাদের সবার উদ্দেশ্যে। আমাদের এখানে তাবিদ আওয়াল সাহেব আছেন, এখন ইউকেবিএনপি সাধারণ সম্পাদক জনাব কয়সাল মাহমুদ আছেন। আসলে সবকিছু হচ্ছে আমাদের আবেগের জায়গা। আমাদের দেশনেত্রী মা বেগম খালেদা জিয়া এখানে চিকিৎসা যিনি আছেন, আমাদের অনেক নেতাকর্মীরা এখানে আসতেছে শুধুমাত্র ভালোবাসার জন্য, এবং আমরা দেশবাসীর কাছে দোয়া চাচ্ছি, কায়মান্নবাক্যে আপনাদের সবার কাছে আমরা দোয়া চাই যাতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে আবার আমাদের মাঝে, দেশের মধ্যে, আমাদের মধ্যে আসতে পারেন। ধন্যবাদ আপনাকে। আমার সাথে আছেন যুক্তরাজ্য বিএনপি নেতা শামীম ভাই, তিনিও আছেন। তিনি কি অবস্থা জানেন সর্বশেষ? যে আমরা জানছি যে ম্যাডাম এখানে ভিতরে আছে, হসপিটালের ভিতরে আছে, আমাদের দেশ তারেক রহমান রয়েছেন, ভাবি রয়েছেন, ডক্টর জুবাইদা রহমান রয়েছেন। কিছুক্ষণ পরে শুনছি ডক্টর জাহিদ ভাই নাকি ব্রিফিং দেবেন। আমরা দোয়া করছি, দেশবাসীকে দোয়া চাচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নেত্রীকে অতি তাড়াতাড়ি সুস্থ করে দেশে নেন, আমরা সেই দোয়া কামনা করছি সকলের কাছে। ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক, শুনলেন এখানে বিএনপির নেতা কর্মীরা বিক্ষোভ করছেন এবং কিছুক্ষণের মধ্যে ডাক্তার জাহিদ এই ব্যাপারে ব্রিফ দিবেন, আমরা সেই আপডেটও আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এই ছিল মোটামুটি এখানকার সর্বশেষ আপডেট। জি সারওয়ার, ধন্যবাদ আপনাকে। নিশ্চয়ই তার স্বাস্থ্যের ফলাফল পাওয়ার সাথে সাথে আপনি আমাদের সাথে যুক্ত হয়ে আবারও তার স্বাস্থ্যের যেই ফলাফলগুলো পাওয়া গেছে সেগুলো জানাবেন। চলে যাচ্ছি পরের সংবাদে। স্বৈরাচার শেখ হাসিনার দুর্নীতি খুঁজে বের করতে দুর্নীতি দমন কমিশনের নেতৃত্বে যৌথ টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এছাড়া শেখ হাসিনা সহ পরিবারের 7 সদস্যের ব্যাংক হিসেবের তথ্য তলব করেছে ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। ইসলামী ব্যাংকের 1113 কোটি টাকা আত্মসাতের অভিযোগে এস আলম গ্রুপের চেয়ারম্যানের ছেলে ও ব্যাংকটির সাবেক চেয়ারম্যান আহসানুল আলম সহ 54 জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন। বিস্তারিত জানাচ্ছেন নাজিফ ফরাজি। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যাওয়া স্বৈরশাসক শেখ হাসিনার দুর্নীতি খুঁজে বের করতে দুর্নীতি দমন কমিশনের নেতৃত্বে যৌথ টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। দালিলিক প্রমাণাদি পাওয়া গেছে, সেসব ক্ষেত্রে নিয়ম অনুযায়ী আমাদের দুর্নীতি দমন কমিশন আইন ও বিধিমালা অনুসরণ করে অনুসন্ধান করা হবে। এদিকে শেখ হাসিনা ও তার 2 সন্তান এবং বোন শেখ রেহানা ও তার 3 সন্তান সহ পরিবারের মোট 7 সদস্যের ব্যাংক হিসাবের তলব করেছে আর্থিক খাতের গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। চলতি সপ্তাহে দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে এ সংক্রান্ত নির্দেশনা পাঠিয়েছে সংস্থাটি। আমাদের তদন্তকালে যদি ব্যাংকারদের কোনো সংশ্লিষ্টতা আসে তাহলে তাদেরকেও আইন আমলে আনা হবে। ঋণ নিয়ে ইসলামী ব্যাংকের 1113 কোটি টাকা আত্মসাতের অভিযোগে এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলম মাসুদের ছেলে ও ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান আহসানুল আলম সহ 54 জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন। মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজু করা হয়েছে। দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক ও স্ত্রীসহ ঢাকা রিজেন্সি হোটেলের চেয়ারম্যান মুসলিউদ্দিন আহমেদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ বিচারক মোহাম্মদ জাকির হোসেন। তাদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ অনুসন্ধান করছে দুদক। আরও কারো সংশ্লিষ্টতা যদি পাওয়া যায় তাহলে এই মামলার সাথে সেগুলো অন্তর্ভুক্ত হবে। ক্ষমতার অপব্যবহার করে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ফরিদপুর 4 আসনের সাবেক সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী ওরফে নিক্সন চৌধুরী ও তার স্ত্রী তারানা হোসেনের নামে পৃথক 2টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। ওরফে নিক্সন চৌধুরী 1402 কোটি টাকারও বেশি অস্বাভাবিক লেনদেনের মাধ্যমে। নাজিব ফরাজি, RTV, ঢাকা।
পিলখানা হত্যাকাণ্ডের বিচার নিয়ে সরকার প্রহসন করছে বলে অভিযোগ করেছেন আটক বিডিআর সদস্যদের স্বজনরা। বিক্ষুব্ধ স্বজনরা শহীদ মিনার থেকে পদযাত্রা করে শাহবাগ ব্লকেট কর্মসূচি পালন করেন। মামলার পুনঃতদন্ত দাবি করেন তারা। সমন্বয়ক মাহিন সরকার বলেছেন, আদালতের মাধ্যমে দোষীদের দ্রুত বিচার না করলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। এদিকে বৃহস্পতিবার সন্ধ্যায় স্বজনদের কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে। সাদিয়া কানিজের রিপোর্ট, ছবি তুলেছেন সুমন দে। 3 দফা দাবিতে শহীদ মিনারে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করে বিডিআর হত্যাকাণ্ড মামলায় কারাবন্দীদের পরিবার ও চাকরিচ্যুত সদস্যরা। আলিয়া মাদ্রাসায় অস্থায়ী আদালতে বিচারে বাধা দেওয়ার বিষয়ে পরিবারের সদস্যরা বলেন, স্বজনদের সাথে ছাত্রদের মুখোমুখি করার পায়তারা চলছে। আমরা কোনো ষড়যন্ত্র দেখতে চাই না। আমরা এই জুলাই বিপ্লবী ছাত্র জনতার মাধ্যমে যে সরকার, আমরা যেই অন্তর্বর্তী সরকার পেয়েছি, সেখানে কোনো ষড়যন্ত্র দেখতে চাই না। 2 দিন পর এইসব জালমান আমরা আর চাই না। যদি কোনো কারণে আমাদের লোকজন অপরাধ করে থাকে, আমাদের সকলকে ফাঁসি দিয়ে দেয়। দুপুরে শহীদ মিনার থেকে পদযাত্রা করে শাহবাগ ব্লকেট কর্মসূচি পালন করেন আন্দোলনকারীরা। ঘণ্টা দেড়েক সড়ক অবরোধ করে রাখেন তারা। আন্দোলনকারীরা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচি অব্যাহত থাকবে। সংবিধান বহির্ভূত আইন করে আমাদের শাস্তি প্রদান করা হয়েছে। এই ফ্যাসিস্ট সরকারের যাওয়ার পর যতগুলো বড় বড় সন্ত্রাসী যে জামিন পাইল, আমাদের নিরপরাধ বিদেশ সদস্য কেন জামিন পাচ্ছে না? বিদ্রোহ নামক মামলায় আমাদেরকে গ্রেপ্তার দেখে 7 বছর, আমি নিজে 7 বছর জেল খেটেছি। এটা সুষ্ঠু বিচার কেন হচ্ছে না? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাহিন সরকার অভিযোগ করেন, সরকার বিচার বিলম্বিত করতে নানা রকম প্রহসন করছে। যে বিচার বিভাগ রয়েছে, সেখানে যথেষ্ট পরিমাণ তাদের সদিচ্ছার ঘাটতি রয়েছে। সাদিয়া কানিজ, আরটিভি, ঢাকা। মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যের একটি গ্রামে বিমান হামলা চালিয়েছে জান্তা সরকার। এই হামলায় অন্তত 40 জন নিহত হয়েছেন, এছাড়া আহত হয়েছেন আরও 20 জন। বৃহস্পতিবার বার্তা সংস্থা এবিসি নিউজ এই তথ্য জানিয়েছে। বিদ্রোহী আরাকান আর্মির মুখপাত্র জানায়, বুধবার রামরি দ্বীপের কিয়াউখ নিমাও গ্রামে সামরিক বিমান থেকে ওই হামলা হয়। রাখাইনের নিয়ন্ত্রণ নিয়ে দীর্ঘদিন ধরে জান্তা বাহিনীর বিরুদ্ধে লড়াই চালিয়ে আসছে গোষ্ঠীটি। ভয়াবহ দাবানলে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের শহরের পর এবার পড়ছে হলিউড হিলসও। স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল থেকে সেখানকার বাড়িঘর পুড়তে শুরু করে। কর্তৃপক্ষ জানায়, এখনও 5টি দাবানল সক্রিয় আছে অঞ্চলটিতে। গেল মঙ্গলবার দাবানল শুরু হওয়ার পর থেকে প্রাণ হারিয়েছে অন্তত 5 জন। এছাড়া জীবন বাঁচাতে ঘর বাড়ি ছেড়েছেন প্রায় 1,30,000 বাসিন্দা। ধ্বংসাত্মক এই দুর্যোগে অঞ্চলটিতে ক্ষয়ক্ষতির পরিমাণ $100 বিলিয়ন ছাড়াবে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। এদিকে দাবানলের ঘটনাকে দেশের জন্য বিশাল বিপর্যয় হিসেবে উল্লেখ করেন লস অ্যাঞ্জেলসের মেয়র কারেন বাস। তিনি জানান, একটি ঐতিহাসিক প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি হয়েছে যুক্তরাষ্ট্র। রাতের সংবাদ এই পর্যন্তই। মধ্যরাতের সংবাদ 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।